স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি রিদিমা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের সব খবরাখবর জানাতে নির্বাচনী স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আমরা চলে যাচ্ছি তার কাছে। রিদিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, অসংখ্য নাটকীয়তার মধ্য দিয়ে অসংখ্য একাধিক রেকর্ডের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বার প্রান্তে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন জর্জিয়াতে কিছু ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে গণনায় ইতিমধ্যেই ট্রাম্পের থেকে হাজার খানেক ভোটে এগিয়ে গেছেন জো বাইডেন। এর পরে নাটকীয়তার মোড় আরও হয়তো বাকি ছিল, সেখানে পেনসিলভেনিয়া এসে অবস্থান করে এবং পেনসিলভেনিয়াতেও এখন প্রায় 7,000 ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলেছে জো বাইডেন। অর্থাৎ আর মাত্র 2% ভোট গণনা, এরপরেই হয়তো জানা যাবে কে হতে চলেছেন 46তম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার খুবই দ্বার প্রান্তে আরও এক ধাপ এগিয়ে গেল জো বাইডেন। জর্জিয়ার পর এবার বাজিমাত করলেন পেনসিলভেনিয়াতেও। সেই সাথে দীর্ঘ সময় টিকে থাকা ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোতে স্বপ্নভঙ্গ হতে চলেছে ট্রাম্পের। রাজ্য দুটিতে একটা সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের চেয়ে কয়েক লাখ ভোটে এগিয়েছিলেন। এদিকে একের পর এক রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিক শিবিরে জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। এবারের মার্কিন নির্বাচন ঘিরে যেন সব নাটকীয়তা, টান টান উত্তেজনা, উদ্বেগ আর উৎকণ্ঠা। ভোটের 3 দিন পরও এখনো আসেনি চূড়ান্ত ফলাফল, তবে সমীকরণ আর সামান্যই বাকি। পরপর দুটি সুইং রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ায় জো বাইডেন পৌঁছে গেছেন চূড়ান্ত বিজয়ের একেবারে কাছে। জর্জিয়ার পর এরই মাঝে নতুন চমক নিয়ে হাজির হয়েছে পেনসিলভেনিয়া। বৃহস্পতিবার রাত পর্যন্ত যেখানে ট্রাম্প এগিয়েছিলেন, সেখানে ভোররাতে এগিয়ে গেলেন জো বাইডেন। অঘোষিত 5 রাজ্যের মধ্যে 4টিতেই এগিয়ে বাইডেন। ভোটের ফলাফল আসতে দেরির পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে আগাম ভোট গণনায় বিলম্ব। 16 কোটি ভোটের মধ্যে রেকর্ড সংখ্যক 11 কোটি ব্যালটই এসেছে আগাম ভোট হিসেবে। আবার ব্যালটের বৈধতার ক্ষেত্রে এক এক রাজ্যের বিধান এক এক রকম হওয়াতে হচ্ছে সময়ক্ষেপণ। তবে বিলম্ব হলেও সব ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আবারও তোলেন ভোট কারচুপির অভিযোগ। আপনারা এরই মধ্যে জানেন যে আমি কিছু নির্দিষ্ট রাজ্যের দাবি করছি, আর অন্যদিকে একই দাবি বাইডেনেরও। তবে শেষ পর্যন্ত এটাই মনে হচ্ছে কোর্টের বিচারকদেরই সিদ্ধান্ত নিতে হবে। তবে জর্জিয়া, পেনসিলভেনিয়া ও মিশিগানে ভোট গণনা বন্ধের দাবিতে মামলা করেছিল ট্রাম্প শিবির। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগের কোনো প্রমাণ না দিতে পারায় ট্রাম্প শিবিরের মামলা খারিজ করে দেন বিচারকরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান অনিশ্চয়তায় রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প পুত্ররা। এক টুইট বার্তায় এরিক ট্রাম্প জানান, রিপাবলিকানরা মেরুদণ্ডহীন হয়ে বসে থাকলে তাদের কখনোই ক্ষমা করবে না মার্কিনীরা। তবে এখন ট্রাম্পকেই তার নিজের দলের অনেক নেতারাই তুলোধুনো করছেন। তারা বলছেন ট্রাম্প একের পর এক ভিত্তিহীন কথা বলেই যাচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, সময়ের ঘড়ির কাঁটায় আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই হয়তো মার্কিন নির্বাচনে কে হতে যাচ্ছেন পরবর্তী হোয়াইট হাউসের প্রতিনিধি সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এখন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। আমরা বুঝতেই পারছি যে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই হয়তো জানা যাবে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তো সেই জায়গা থেকে আসলে ডেমোক্রেট দলের শিবিরে কি ধরনের প্রস্তুতি চলছে, উল্টো রিপাবলিকান দলের প্রস্তুতিটাও কি, হারের প্রস্তুতিটা আসলে কেমন তারা নিচ্ছেন? প্রথমে একটু ডেমোক্রেট পার্টির কথা বলি। মোটামুটি কিন্তু আসলে এখন নিশ্চিতভাবেই বলা যায় যে জো বাইডেন জিতে যাচ্ছেন, কারণ এখন যেই 5টি স্টেট রয়েছে 5টিতেই জো বাইডেন এগিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে এই 5টি স্টেটই জয় করতে হবে তাকে জিততে হলে, আর জো বাইডেনকে যে কোনো একটি স্টেট জয় করতে পারলে তিনি প্রেসিডেন্ট। ফলে জো বাইডেন মোটামুটি নিশ্চিতভাবেই, এবং ফলাফলে যা এখন যে ভোটগুলো গণনা হচ্ছে এগুলো জো বাইডেনের ভোটই হবে সেটাও মোটামুটি নিশ্চিত, কারণ
মেইল ইন ব্যালটে প্রতিটি ভোট আসলে প্রতিটি 3টি ভোটের 2টি জো বাইডেনের। এরকম একটি অবস্থায় গতকাল জো বাইডেন যখন বক্তব্য রেখেছেন, তিনি কিন্তু সবাইকে শান্ত থাকতে বলেছেন, সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং বলেছেন প্রতিটি ভোট গণনা না হওয়া পর্যন্ত তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না, ফলে তার সমর্থকরাও যেন শান্ত থাকে। তবে প্রেসিডেন্ট যে আইনি লড়াইয়ে নেমেছেন, সেই লড়াইয়ের জন্য কিন্তু ডেমোক্র্যাটরা আগে থেকেই প্রস্তুত ছিল, কারণ প্রেসিডেন্ট আগে থেকেই বলছিলেন তিনি আদালতে নিয়ে যেতে পারেন। ফলে আইনি প্রস্তুতি তাদের আছে, কিন্তু যেহেতু এরই মধ্যে স্টেট থেকেই মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে, ফলে হয়তো তাদের অতদূর পর্যন্ত যেতে হবে না। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ফলে তাদের হয়তো আইনি লড়াইয়ের ওই মার প্যাচে হয়তো যেতে নাও হতে পারে। তবে প্রেসিডেন্ট কি করছেন সেটার উপর নির্ভর করছে ডেমোক্র্যাটদের পরবর্তী আইনি লড়াইয়ের পদক্ষেপ। অন্যদিকে রিপাবলিকান পার্টি, আসলে এখানকার রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যক্তির সিদ্ধান্তে চলে না, ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে পরিচালিত হয় না। ধরেন প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, জনগণ কিন্তু ভোট দিয়ে সেটি সিদ্ধান্ত নেন। রিপাবলিকান পার্টির সমর্থকরা ভোট দিয়ে সিদ্ধান্ত নেন যে তার প্রার্থী কে হবেন। ডেমোক্র্যাট পার্টিতেও তাই। ফলে দলের ভিতরে যে গণতান্ত্রিক চর্চা সেটি এত বেশি শক্তিশালী, ফলে একজন ব্যক্তির উপর এখানকার কোনো রাজনৈতিক দল আসলে নির্ভর করে না। এরই মধ্যে প্রেসিডেন্ট যেই অভিযোগ তুলেছেন, নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন, অবৈধ ভোটের অভিযোগ এনেছেন, আদালত যেমন খারিজ করে দিয়েছেন, রিপাবলিকান পার্টি থেকেও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। কারণ তারা বলছেন যে দেশের গণতন্ত্র এতটাই মজবুত শক্তির উপর ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এখানে কারচুপি বা অবৈধ ভোট গণনার কোনো সুযোগই নাই। ফলে তারা প্রেসিডেন্ট যে তাদের কাছ থেকে তেমন কোনো সমর্থন পাবেন না সেটি নিশ্চিত। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সেই আভাস তারা আগেই দিয়ে রেখেছিলেন। তিনি যখন প্রথমে বলেছিলেন যে তিনি পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন না, তখনই কিন্তু সেনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককনেল বলে দিয়েছিলেন যে পরাজিত হলে ক্ষমতা তো ছাড়তেই হবে। তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছিলেন, সরাসরি হয়তো বলেননি, কিন্তু এটাই বলেছেন। এখন যখন প্রেসিডেন্ট অভিযোগ এনেছেন, তখন মিচ ম্যাককনেল আবারও বলেছেন যে নিজেকে বিজয়ী ঘোষণা করা আর জয়ী হওয়া একই নয়। এটার মধ্যে দিয়েও প্রেসিডেন্ট তার বার্তা পেয়ে গেছেন। অন্যদিকে রিপাবলিকান সেনেটরদের একটা পরাজয়ের কিন্তু আশঙ্কা ছিল, কিন্তু বিশেষ করে রিপাবলিকান মেশিন বলা হয় আপনার লিন্ডসে গ্রাহাম, তিনি কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এবং সেনেটর মিচ ম্যাককনেলও কিন্তু বিজয়ী হয়েছেন। ফলে তারাও আর চাবে না এইসব আইনি প্রক্রিয়ার মধ্যে জড়াতে, এবং দল যাতে ঐক্যবদ্ধ থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে করে অ্যাব্রাহাম লিঙ্কনের রিপাবলিকান পার্টিকে ট্রাম্পের পার্টি বানিয়েছে, এটি কিন্তু অনেক রিপাবলিকানরা পছন্দ করেনি। এমনকি এই নির্বাচনে লিঙ্কন প্রজেক্ট নামে রিপাবলিকানদের একটি সংগঠন ব্যাপক প্রচারণা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে। ফলে প্রেসিডেন্ট হয়তো এখন শেষ মুহূর্তে তার পরাজয়ের ঘন্টা একেবারে নিশ্চিত, মোটামুটি সেরকম অবস্থায় তিনি। সুলতানা রহমান, আমরাও সেটাই বুঝতে পারছি, আর মাত্র ঘন্টাখানেক হয়তোবা, তারপরেই হয়তোবা পুরো বিশ্বই দেখবে যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন আসলে কে হচ্ছেন। দর্শক, প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো লড়ে বিজয়ী হতে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। রানিং মেট হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কামালা হ্যারিসকে। উদার মনা এই রাজনীতিকের যথেষ্ট সমর্থনও মিলেছে এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। রেকর্ড ভোটও পেয়েছেন বাইডেন। বর্ষিয়ান নেতা জো বাইডেন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। অত্যন্ত বাকপটু জো বাইডেন তার কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার, কিন্তু তার সে স্বপ্ন বেশ কয়েকবারই তার হাতের নাগালে এসেও ফসকে গেছে। বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে। পেনসিলভেনিয়ায় হাই স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে। 1968 সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের ফলে নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। এরপর 1972 সালে মাত্র 30 বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাড়েন বাইডেন। কিন্তু সাফল্যের শুরুতেই বিরাট এক ঝড় বয়ে যায় তার জীবনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন, কিন্তু 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী ও 1 বছরের শিশুকন্যা নাওমি। আহত হয় 2 ছেলে হান্টার ও বো বাইডেন।
5 বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জেকবস নামে এক স্কুল শিক্ষিকাকে। রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই হোঁচট খান বাইডেন। 1987 সালে 23 সেপ্টেম্বর নির্বাচনের মাত্র 3 মাস আগে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন। 20 বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে নামেন 2008 সালে। তবে মনোনয়ন পেয়ে যায় আরেক ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা। কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ঘনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে বাইডেনকে। বড় ছেলে বো বাইডেনকে হারান 2015 সালে। আর এই ঘটনা 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে বিধ্বস্ত করে দেয়। তিনি সিদ্ধান্ত পাল্টান। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন। এছাড়া সিনেটর হিসেবেও দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এবারের লড়াইটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ লড়াই। নাহিদ সিহান, নিউজ 24। এদিকে প্রমাণ ছাড়া ভোট কারচুপির অভিযোগ করেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক মামলাও ঠুকছেন, তবে ধোপে টিকছে না ট্রাম্পের অভিযোগ। উল্টাপাল্টা কথার জন্য নিজ দলের নেতারাই তাকে তুলোধনা করছেন। ট্রাম্প শিবিরেও ধরেছে ভাঙনের সুর, বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রাম্পের লাইভ সম্প্রচার। এমনকি বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টকে কটাক্ষ করেছে 17 বছরের গ্রেটা থুনবার্গ। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের উল্টাপাল্টা কথার জন্য নিজ দলেই খানিকটা অপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে এবার ধরেছে ভাঙনের সুর। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। যুক্তরাষ্ট্রের মার্কিন পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ ও বৈদেশিক নীতি বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। রাশিয়ার ক্রেমলিন সমর্থক আইন প্রণেতা প্রচুর পপকর্ন নিয়ে দেখতে বলেছেন নির্বাচনের ফলাফল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার এক হাত দেখে নিয়েছেন সুইডেনের পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ। কয়েক বছর আগে তাকে উদ্দেশ্য করে ট্রাম্পের ছোড়া ইটকে পাটকেল হিসেবে ফিরিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের ভোট চুরির অভিযোগকে হাস্যকর বলেছেন গ্রেটা থুনবার্গ। ট্রাম্পকে চিল করার পরামর্শ দিয়েছেন 17 বছর বয়সী গ্রেটা। সাজিয়া ইসলাম, নিউজ 24। 120 বছরের ইতিহাসের সর্বোচ্চ ভোটের রেকর্ড এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, আর সেই ভোটে জয়ের দ্বার প্রান্তে খুবই নিকটে জো বাইডেন। দর্শক, আমরা আবারও ফিরবো আপনাদেরকে এই মার্কিন নির্বাচনের আপডেট নিয়ে। তবে এই মুহূর্তে ফিরছি মূল স্টুডিওতে। রিদিমা, আপনার কাছে। গালিব, আপনাকে ধন্যবাদ। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6036 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,521টি। এর মধ্যে শনাক্ত 1,469। এ নিয়ে মোট শনাক্ত 4,17,475 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,35,027 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শীতে বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষা ও মাস্ক ব্যবহারে এখনও উদাসীন অনেকেই। ক্ষতি কমাতে বাড়তি সতর্কতার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিশেষ করে সর্বস্তরে মাস্ক ব্যবহারে আরও জোর দিচ্ছেন তারা। সজল দাসের রিপোর্ট। কারো মুখে আছে, কারো নেই। মাস্ক ব্যবহারে এখনও উদাসীন অনেকেই। সরকারের নানা নির্দেশনার পরও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন সামান্যই। শীতে আবারও বাড়বে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের এমন আভাসের বাস্তবতা এরই মধ্যে বৈশ্বিক পর্যায়ে চোখে পড়তে শুরু করেছে। নতুন করে লকডাউনে গেছে অনেক দেশ। বাংলাদেশেও চলতি মাসের শুরুর দিন থেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে, যা দিচ্ছে সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। কেউ কিছু মানছি না, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে আমাদের হবে না করোনা।
তাহলে হবে না। করোনা এগুলো তো মানতে হবে। দেখো এখানে ওখানে গেছে, মাস্ক পরে গেলে কি অসুবিধা? ভিড়ের মধ্যে গেলে এবং একটা বদ্ধ জায়গা যদি যায়, একটা অফিস আদালত বা গণপরিবহনে অবশ্যই মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানলে সরকারি পদক্ষেপ তেমন কোনো কাজে আসবে না বলেও মত তাদের। আমরা তো খালি বলবো যে গভর্নমেন্ট এটা করলো না, ওটা করলো না, আমাদেরও তো করণীয় কিছু আছে। এখন যদি অফিস আদালতে ওনাদের এই নির্দেশনা না মানে, তাহলে ওনারা আর কি করবেন? প্রধানমন্ত্রী প্রত্যেক অফিসে যায় বলে আসবে, এটা কি সম্ভব? সেটা সম্ভব না। নিশ্চয়ই জনগণের একটা বড় অংশ স্বাস্থ্যবিধি মেনে চলছেন, কিন্তু এটা এমন একটা সংক্রামক মহামারী, সবাই যদি আমরা মেনে না চলি, সংক্রমণটা যে কোনো সময় বহু করে বেড়ে যেতে পারে। শীতের পর অথবা ভ্যাকসিন আবিষ্কার হলেই যে করোনা থেকে মুক্ত হবে গোটা বিশ্ব, এই ধারণাকেও ভুল বলছেন বিশেষজ্ঞরা। এজন্য স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলার পরামর্শ তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 6,08,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। একদিনে প্রাণ হারিয়েছে 8,717 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল 4,91,00,000। অন্যদিকে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 12,41,000। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমেই ব্যাপকভাবে সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 1,18,000-এর বেশি আক্রান্ত ও 1,125 জনের প্রাণহানি ঘটেছে দেশটিতে। ভারত ও ব্রাজিলে যথাক্রমে 47,000-এর বেশি ও 23,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। দুদেশেই প্রাণ হারিয়েছে 6 শতাধিক। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় দ্বিতীয় দফা লকডাউনে বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি আসছে জানুয়ারিতেই বাজারে পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন প্রস্তুতকারকরা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 3,49,00,000-এর বেশি মানুষ। আবিষ্কৃত হলে এলডিসি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনামূল্যে কোভিড ভ্যাকসিন বিতরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলার জন্য সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এটি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বিশ্বব্যাপী এটিকে মোকাবেলা করা উচিত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দেশগুলোর অর্থনৈতিক জোট আসেম এর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালের আগেই ধারণ করা বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The advanced economies also must meet their unmet promises concerning duty-free and quota-free market access and technology support for developing countries. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones, at free of cost. ঢাকা 18 আসনের উপনির্বাচনে প্রচারণা এখন তুঙ্গে। ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের অন্যায়ের প্রতিবাদ জানাতে ভোটারদের আহ্বান জানাচ্ছেন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। অভিযোগ করেছেন তার প্রচারণায় বাধা দিচ্ছে ক্ষমতাসীনরা। অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান বলছেন, স্থানীয় জনগণ তার পক্ষে, বরং এস.এম. জাহাঙ্গীরকে বিএনপির স্থানীয় নেতারাই অবাঞ্ছিত ঘোষণা করেছে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা 9 নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। দলের একাধিক কেন্দ্রীয় নেতাদের নিয়েই শুরু করেন মিছিল। এর আগে অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে জনগণের উচ্ছ্বাসে ভয় পেয়ে বিএনপির প্রচারণা বানচালে প্রতিনিয়ত নানা ফন্দি আঁটছে আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি 12 তারিখ উপনির্বাচনে ঢাকা 18 আসনের সেই যুদ্ধের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা ঢাকা মহানগরের সচেতন মানুষ, আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে দেশটাকে শেষ করে ফেলা হচ্ছে। এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদের উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া।
আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান প্রচারণা শুরু করেন দক্ষিণ খান থেকে আশকোনা হজ ক্যাম্প এলাকা পর্যন্ত। মিছিল নিয়ে লিফলেট বিলি করতে করতে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন আশকোনায়। বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এসএম জাহাঙ্গীরের পাশে নেই। তারা মশাল মিছিল করেছে ব্যাপকভাবে জাহাঙ্গীরের বিরুদ্ধে, আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীরা কোথাও যদি আপনাদের বাধা দেয়, আমাদের অভিযোগ করবেন, আমরা এর ব্যবস্থা নিব। কিন্তু অযাচক আমাদের নেতাকর্মীদের দোষ আপনারা দিবেন না। গেল 5 দিনে অন্তত 3 দিন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দলের স্থানীয় নেতারাই প্রতিবাদ মিছিল বের করে। বৃহস্পতিবার বিকেলে মশাল মিছিলও বের করে অর্ধশতাধিক নেতাকর্মী। আগামী 12 নভেম্বর এই উপনির্বাচনের ভোট। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের নারী, শিশুসহ 4 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুহনী থেকে খুরশিদ মিয়ার পরিবারের সদস্যরা অটোরিকশা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। উপজেলার সৈয়দাবাদ এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী ট্রাকের সাথে অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাবালক মিয়া ও তার স্ত্রী আয়েশা খাতুন এবং নাতনি নাদিয়া বেগম মারা যায়। গুরুতর আহত 4 জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম মারা যান। আহত অপর 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আটক করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। বয়কট ফ্রান্স আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় মালিবাগ ও ধানমন্ডিতে মিছিল বের করেন মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজের পরপরই তারা এই মিছিল বের করেন। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকার যেন সংসদ থেকে নবীর অবমাননার ঘটনায় ফ্রান্সের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানায়, এই দাবি জানান তারা। এছাড়া ফ্রান্সের পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়। এর আগেও একাধিকবার ফ্রান্স বিরোধী বিক্ষোভ হয়েছে। পরিচালনা করবে। বিপন্ন প্রজাতির পাখি শিকার ও বিক্রির অপরাধে আশুলিয়া থেকে 4 জনকে আটক করে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির 710টি পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অবমুক্ত করা হয়েছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। উপকূল সহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ধরা হয় নানা প্রজাতির পাখি। এরপর খাঁচাবন্দি করে এসব পাখি এনে জড়ো করা হয় সাভারের আশুলিয়ায়। সুযোগ বুঝে রাজধানীতে এনে শৌখিন ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে এসব পাখি বিক্রি করাই ছিল শিকারীদের উদ্দেশ্য। তবে র্যাবের অভিযানে অবৈধ পাখি শিকারীদের এই পরিকল্পনা ভেস্তে গেছে। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উদ্ধার করা হয় টিয়া, ঘুঘু ও মুনিয়া মিলিয়ে 710টি পাখি। উদ্ধারের পর পাখিগুলোকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দেশীয় যত পাখি আছে সবগুলো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে আমাদের দেশে যে অতিথি পাখি আসে বা দেশীয় যে পাখি আছে এগুলো কোনোটাই খাওয়া যাবে না। এই ঘটনায় আটক 4 জনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বন বিভাগের পাশাপাশি আমাদের র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজর অব্যাহত আছে যে অনলাইনের মাধ্যমে তারা কেউ ইলিগেল কোনো ব্যবসা করছে কিনা, বিশেষ করে যারা দেশের বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা পরিবেশের বিরোধী কোনো ধরনের অপরাধ করছে কিনা সেগুলো কিন্তু নজর অব্যাহত আছে। সুতরাং যারা করছে বা করার চেষ্টা করবে তাদের প্রত্যেকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো। সেটা পাখি প্রকৃতির বড় সম্পদ। কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দেশীয় চলচ্চিত্রে গতি প্রদান করার লক্ষ্য নিয়ে সরকারি অনুদান শুরু হলেও সেই লক্ষ্য থেকে এখন অনেকটাই পিছিয়ে এসেছে সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে ভালো মানের চিত্রনাট্য বাছাই কমিটিতে নির্বাচিত হলেও চূড়ান্ত কমিটিতে গিয়ে বাদ পড়ে। আবার বাছাই কমিটিতে বাদ পড়া সিনেমাও সামনে চলে আসে, পায় অনুদানও। শুধু তাই নয়, এসব কমিটিতে চলচ্চিত্র সম্পর্কে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে বলেও মনে করেন কেউ কেউ। চলচ্চিত্র, সরকারি অনুদান এবং অনিয়মের অভিযোগ নিয়ে ফাতেমা কাউসারের 4 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আছে।
2018-19 অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য 9 জন নির্মাতা অনুদান পায় 4 কোটি 10 লাখ টাকা। প্রথমে তালিকায় 8 জনের নাম থাকলেও পরবর্তীতে হঠাৎ করে যোগ হয় একটি নাম। সে বছরই অনুদানের জন্য সিনেমা জমা দেন নির্মাতা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাছাই কমিটিতে যা পায় সর্বোচ্চ নাম্বার, অথচ চূড়ান্ত কমিটিতে গিয়ে বাদ পড়ে সিনেমাটি। শুধু তাই নয়, তার আগের বছরও এই হীরালাল সেন উপাখ্যান সিনেমাটি সর্বোচ্চ নাম্বার পেয়ে বাদ পড়ে অনুদানের তালিকা থেকে। তখন তারা বললেন যে আপনার চিত্রনাট্যটা একটু অগোছালো হয়েছে, পরবর্তীতে গোছালো চিত্রনাট্য জমা দিলে বিবেচনা করা হবে। সব ক্যাটাগরির মধ্যে হাইয়েস্ট নম্বর পেয়েছে, তো আমারটা গোছালো হলো না। এরপরে যারা 20, 22, 25 পর্যন্ত পেল তাদের গোছালো চিত্রনাট্য হলো। তবে এমন ঘটনা নতুন নয়, বরং তার আগে এমন উদাহরণ তৈরি হয় চলচ্চিত্র নির্মাতা আবু সাঈদের সাথে। আর তাই বাছাই কমিটির অন্যতম সদস্য ও চলচ্চিত্র নির্মাতার কণ্ঠ এমন উচ্চকিত নানা অসঙ্গতির কথায়। বাছাই কমিটির জুরির সাথে চূড়ান্ত কমিটিদের জুরিদের কোনোদিন দেখা হয় না। আমরা কিন্তু চূড়ান্ত কোনো রেজাল্টই জানি না, এবং আমরা যেই রেজাল্টগুলো দিয়ে আসি অনেক সময় দেখা যায় যে ওই রেজাল্টের ভিত্তিতেও যার পাওয়ার কথা না সে পেয়ে গেছে। একদম নাটকেরও অযোগ্য স্ক্রিপ্ট জমা পড়ে, তার মানে এটা তো ফিল্ম না, শুধু মানে কি জানেন লটারি মনে করে দেই জমা, তারপর যদি কাউকে ধরতে পারি, যদি হয়ে যায়। অনুদান নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে 2018-19 অর্থবছরের চলচ্চিত্র অনুদানের ঘোষণা স্থগিত চেয়ে এবং জমাকৃত সব চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনর্নিরীক্ষণের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করেন জাহাঙ্গীর আলম, অদ্রি হৃদয়েশ, সুপিন বর্মন এবং নির্মাতা খন্দকার সুমন। এরপর চলচ্চিত্রের আঙ্গিনায় নয়, এখন তারা চোখ রাখছেন আদালতের বারান্দায়। মানে রায়ের নকল তুলতে গেলে পরেও টাকা দিতে হবে, উকিলের পেছনে ঘুরতে হবে। এখন একজন নির্মাতার কাজ তো এটা হতে পারে না। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর কাঁচা বাজারগুলোয় আলু সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে, বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া দামেই। সব ধরনের চালও কেজি প্রতি কমেছে 1 থেকে 2 টাকা। মাছ ও মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে, তবে শাকসবজির দাম এখনো চড়া। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি, তবে দাম কিছুটা অস্বাভাবিক হওয়ায় তা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা। গাজর নিয়ে আসলাম ওখান থেকে মানে 80 টাকা করে কেজি, এখানে আসলে 120 টাকা কেজি। সবজি বাজার বলে সকল দ্রব্যাদি একটু দাম বেশি, খুব কঠিন হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন চলা। নতুন মৌসুমের সবজি হওয়ায় দাম কিছুটা বেশি জানালেন বিক্রেতারা। সবজির দাম জায়গাতেই বেশি, যেখানে মুকাম সেখানেই বেশি। আমরা কি সিন্ডিকেট করবো বলেন, আমরা কয় টাকা লাভ করি? গত সপ্তাহের তুলনায় আলুর দামও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 200 টাকায় 5 কেজি। আলুর দাম যারা আছে সবাই 30 টাকা দিই পাইকারি বেচা কিনা করতে আছে, আর আলুর দাম থেকে যারা কিনা বিক্রি করতে আছে আশেপাশে তারা 35 টাকা খুচরা বেচতে আছে। কেজি প্রতি দাম কমেছে সব ধরনের চালের। 50 টাকা কেজি করতো, আর ইয়া করতে হলো 2400 টাকা। আটা চালও 1 টাকা করে কমছে, প্রতি বস্তা 50 টাকা। স্বর্ণা চালটাও 1 টাকা করে কমছে গত সপ্তাহ। মাছ ও মাংস বিক্রি হচ্ছে পূর্বের দামেই। মাছের দাম কমই আছে আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে যেরকম ছিল এখনো সেরকমই আছে, বাড়ে নাই। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে ফিরতে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় দেশে পৌঁছান সাকিব। সুপার সাকিবকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন ভক্ত সমর্থকরা। দীর্ঘ 1 বছর বিরতির পর গণমাধ্যমে কথাও বলেছেন সাকিব আল হাসান। বিস্তারিত রিপোর্টে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে এবারই প্রথম দেশের মাটিতে পা রাখলেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 1 বছরের নিষেধাজ্ঞা, মাঠের বাইরে ক্রিকেট ছাড়া। তবে করোনাকালে পুরো ক্রিকেট বিশ্বই নিয়েছে বিরতি, সেই সুবাদে সাকিব মাঠে ফিরেছেন সেই পেছনে ফেলে আসা ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থেকেই। তবে সাকিবের স্বীকারোক্তি, এবারের দেশে ফেরাটা সম্পূর্ণ ভিন্ন, চাপহীন। আসলে হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি কিংবা কোনো জায়গা থেকে ঘোরা শেষে দেশে ফিরি, এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে, কিন্তু এবার যেটা হলো যে মাথার উপরে যে একটা চাপ ছিল ওই চাপটা ছেড়ে আসতে পারলাম।
মাস দুয়েক আগে শ্রীলঙ্কা সফরের জন্য দেশে ফিরে নিজ উদ্যোগে ঘাম ঝরিয়েছিলেন সাকিব নিজের ছেলেবেলার দেবালয় বিকেএসপিতে। তবে লঙ্কা সফর বাতিলে আবারও ফিরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তাই তো আগের অবস্থায় ফেরাটাই এখন সাকিবের একমাত্র লক্ষ্য। আমি তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব, বাট আমি তাড়াহুড়া করতে চাই না। অন্য সবার মতো আমারও সময়ের প্রয়োজন। সো আশা করি এই সময়টুকু পাবো এবং তার ভেতরে নিজেকে আবার ওভাবে আগের মতো তৈরি করে নিতে পারবো। প্রস্তাবিত বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্ট দিয়েই আসন্ন সিরিজের সেরা প্রস্তুতিটা সেরে নেওয়ার সেরা মঞ্চ বলে মনে করেন দেশ সেরাই অলরাউন্ডার। আমার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে, যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে। তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। তামিমুর রহমান, নিউজ 24। আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 রাত 10টার সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে বাইডেন, জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতে পেছনে ফেললেন ট্রাম্পকে, নিরাপত্তা জোরদার। রিপাবলিকানদের ভোট জালিয়াতির অভিযোগ আদালতে খারিজ, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা নিজ দলে, খেপলেন প্রেসিডেন্ট পুত্ররা। করোনার দ্বিতীয় ঢেউ দেশে দেশে, বাংলাদেশেও শুরুর আভাস। টিকা আবিষ্কৃত হলে গরিব দেশগুলোর বিনামূল্যে বিতরণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচারণা তুঙ্গে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা অভিযোগ বিএনপি প্রার্থীর, উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। 7 শতাধিক পাখি সহ 4 শিকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে 1 বছর করে কারাদণ্ড। টিয়া মুনিয়া ঘুঘুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবমুক্ত। এবং অনুদানের চলচ্চিত্র নিয়ে টুকরুকি কাণ্ড, বাছাই কমিটিতে বাদ পড়া সিনেমাও পেয়ে যাচ্ছে চূড়ান্ত অনুমোদন। রাতের সংবাদ ছিল এখনকার মতো পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।